500 টাকার ঋণ মেটাতে এক কোটিপতি লোক তার ছোটবেলার গরিব বন্ধুর বাড়িতে পৌঁছাল। বন্ধুরা, জীবনে প্রকৃত সম্পদ শুধু অর্থ হয় না, বরং কিছু অমূল্য সম্পর্ক এবং দামি উপকারও থাকে যা সময়ের সাথে অমর হয়ে যায়। মানুষ প্রায়ই সাফল্যের উচ্চতায় ওঠার সময় সেই সিঁড়িগুলোকে ভুলে যায় যেগুলোতে পা রেখে সে নিজের গন্তব্য খুঁজে পেয়েছিল। কিন্তু বাস্তবে কি কোনো উচ্চতা এত বড় হতে পারে যে সে সেই হাতটিকে ভুলিয়ে দেবে যা তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল? বলা হয়, ডুবন্ত মানুষের কাছে খড়কুটোর সাহায্যই অনেক। আমাদের একটি ছোট্ট সাহায্য কারো পুরো পৃথিবী বদলে দিতে পারে। যখন জীবন আমাদের ওপরে ওঠার সুযোগ দেয়, তখন এটা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় যে আমরা অন্যদের কঠিন পথকে সহজ করে তুলি। কোনো সফরই একা সম্পন্ন হয় না। কোনো না কোনো মোড়ে কেউ না কেউ নিজের হাত বাড়িয়ে আমাদের সামলায়, আমাদের পথকে আলোকিত করে। কিন্তু আফসোস, যেমনই আমরা সাফল্যের চাকচিক্যে আসি, আমাদের সেই পুরনো সংগ্রামের কথা ভুলে যাওয়ার একটা অভ্যাস হয়ে যায়। যে হাত খিদে মেটানোর জন্য রুটি দিয়েছিল তাকে আমাদের পর মনে হতে থাকে। যে কাঁধ সাহারা হয়েছিল সেই কাঁধ এখন বোঝা মনে হতে লাগে। কিন্তু যে মানুষ উপকারকে কখনো ভোলে না, সে জীবনে প্রকৃত সাফল্য লাভ করে। কারণ অর্থ থেকে সমৃদ্ধি পাওয়া যেতে পারে, কিন্তু প্রকৃত সুখ শুধু কৃতজ্ঞতা থেকেই আসে। মনে রাখবে, যে সম্পর্ক সময়ের থাবাতেও অটল হয়ে দাঁড়িয়ে থাকে, সেগুলোই আসল পুঁজি। পৃথিবীতে এমন মানুষ খুব কম পাওয়া যায় যারা কোনো স্বার্থ ছাড়া আমাদের পড়ে যাওয়া থেকে বাঁচায়। এমন মানুষদের হারিয়ে ফেলা জীবনের সবথেকে বড় ভুল হবে। এই গল্পে এমন একটি সম্পর্ক সামনে আসে যাতে বন্ধুত্বের চেয়েও বড় একটি উপকার ছিল, এবং পরবর্তীতে সেই উপকার মেটানোর জন্য বহু বছর পর এক ব্যক্তি তার ছোটবেলার গরিব বন্ধুর কুঁড়ে ঘরে যায়। বন্ধুরা, এই গল্পটি খুবই মোটিভেট করার মতো। এই গল্প আমাদের জীবনে অনেক বড় শিক্ষা দিয়ে যাবে, তাই গল্পের শেষ পর্যন্ত এই ভিডিওতে সাথে থেকো। আমাদের সাথে অনন্তপুরের নামী শিল্পপতি বীর প্রতাপের জীবন কোনো রাজার চেয়ে কম ছিল না। তার কাছে অঢেল সম্পদ, বিলাসবহুল বাংলো, বড় বড় কোম্পানি এবং সুখ সুবিধার কোনো অভাব ছিল না। ঘরের প্রতিটি ছোট বড় দায়িত্ব তিনি নিজের ম্যানেজারদের উপর ছেড়ে রেখেছিলেন, যারা প্রতি মাসে ঘরে এসে সব হিসাব নিকাশ তাকে দিয়ে যেত। আরামদায়ক জীবন অতিবাহিত করার কারণে তার কাছে চিন্তা করার মতো কিছু ছিল না। পরিবারে তার স্ত্রী মীনাক্ষী দেবী এবং 18 বছর বয়সী ছেলে রোহিত ছিল। রোহিত ছোটবেলা থেকেই সব ধরনের সুখ সুবিধার মধ্যে বড় হয়েছিল। দুনিয়ার আসল বাস্তবতা কি, এটা তার থেকে অনেক দূরে ছিল। একদিন খুব সকালে বীর প্রতাপ নিজের বিলাসবহুল বাংলোর সবুজ বাগানে বসেছিলেন। তার হাতে সংবাদপত্র ছিল, সামনে চায়ের কাপ রাখা ছিল, এবং তিনি দুনিয়ার সব খবরের মধ্যে হারিয়েছিলেন। তখনই হঠাৎ তার ছেলের এক বন্ধু তার সাথে দেখা করতে এলো। দুই ছেলেকে কথা বলতে এবং হাসাহাসি করতে দেখে বীর প্রতাপের মুখে একটি হালকা হাসি এলো। কিন্তু সেই মুহূর্তেই তার মন অন্য কোথাও চলে গেল। ছোটবেলার কোনো এক ভুলে যাওয়া সম্পর্কের স্মৃতি মনের কোনো এক কোণে তোলপাড় শুরু করল। সেই একটি নাম শম্ভু দাস। এমন একটি নাম যা বহু বছর ধরে তার জীবনের পাতায় ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু আজ হঠাৎ সেই নাম স্মৃতির ধুলো ঝেড়ে উজ্জ্বল হয়ে উঠল। বীর প্রতাপের চোখের সামনে সেই দিনগুলো ভেসে উঠতে লাগল, যখন তার জীবন সংগ্রামে ভরা ছিল, যখন প্রতিটি পদক্ষেপে একটি নতুন ঝড় তার জন্য অপেক্ষা করছিল। তিনি তখনই ভেতরে গেলেন এবং নিজের স্ত্রী মীনাক্ষী দেবীকে বললেন, জিনিসপত্র গুছিয়ে নাও, আমাদের একটি জরুরি সফরে বেরোতে হবে। তার স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যেতে হবে? বীর প্রতাপ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার পুরনো বন্ধু শম্ভু দাসের সাথে দেখা করতে। স্ত্রীর মুখে হালকা হাসি উঠল। তিনি বহু বছর আগে এই নামটা তার স্বামীর মুখে শুনেছিলেন। তিনি কোনো প্রশ্ন না করেই তৈরি হতে লাগলেন। তখনই বীর প্রতাপ বাইরে এলেন এবং নিজের ছেলে রোহিতকে বললেন, বেটা, তৈরি হয়ে নাও, তোমাকে এক বিশেষ ব্যক্তির সাথে পরিচয় করাতে হবে। রোহিত অনিচ্ছা সত্ত্বেও বলল, বাবা, আপনি চলে যান, আমি যেতে চাই না। কিন্তু বীর প্রতাপ গম্ভীর স্বরে বললেন, না বেটা, তোমাকে চলতেই হবে। এই যাত্রা তোমার জন্য খুব জরুরি। ছেলে বুঝতে পারল না যে আসলে বাবা কোন বিশেষ ব্যক্তির কথা বলছেন, কিন্তু সে তার বাবার অনুরোধ অগ্রাহ্য করতে পারল না। অবশেষে পরিবারটি গাড়িতে বসল এবং সফর শুরু হল। দীর্ঘ পথ অতিক্রম করে তারা শান্তিপুরে পৌঁছলেন। এখানে এসে বীর প্রতাপ একটি ব্যাংকে গেলেন এবং সেখান থেকে 10-12 লাখ টাকা তুললেন। এটা দেখে রোহিত অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, বাবা, এত টাকা কেন তুললেন? বীর প্রতাপ হালকা হাসির সাথে বললেন, কারণ আমাকে একটি পুরনো ঋণ মেটাতে হবে। রোহিত এটা শুনে আরও বেশি অবাক হয়ে গেল। সে ভাবতে লাগল যে তার বাবার কাছে তো অঢেল সম্পত্তি আছে, তাহলে তার ওপর কার ঋণ থাকতে পারে?
সে বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করল, বাবা, আপনি কি মজা করছেন? আপনার মতো ধনী ব্যক্তির ওপর কোনো ঋণ কিভাবে থাকতে পারে? বীরপ্রতাপ গভীর দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন এবং ধীরে ধীরে বললেন, যদি তোমার বিশ্বাস না হয় তবে শোনো, আমি তোমাকে একটি গল্প শোনাই। এটি সেই সময়ের গল্প যখন আমি জীবনের সবথেকে বড় শিক্ষা পেয়েছিলাম। যখন তুমি এই গল্পটি পুরো বুঝতে পারবে, তখন তুমি নিজেই সিদ্ধান্ত নেবে যে আমার ওপর ঋণ আছে কি না। মা মীনাক্ষী দেবী, যিনি এখন পর্যন্ত চুপ ছিলেন, এই সব দেখে হালকা হাসলেন। তিনি জানতেন যে এই সফর শুধু এক বন্ধুর সাথে দেখা করার নয়, বরং এক ছেলেকে জীবনের আসল পাঠ শেখানোরও। গাড়ি এগিয়ে যাচ্ছিল এবং সেই সাথে স্মৃতির একটি পাতা খোলার জন্য তৈরি ছিল। বীরপ্রতাপ দীর্ঘশ্বাস নিলেন এবং নিজের অতীতের পাতা উল্টে গল্প শুরু করলেন। বেটা, এক সময় ছিল ২৫ বছর আগের। এটি সেই সময় যখন আমাদের পৃথিবী খুব ছোট হতো। স্বপ্ন বড় ছিল, কিন্তু পকেট খালি ছিল। সেই সময়ে আমরা শান্তিপুরের একটি ছোট গ্রামে থাকতাম। আমার জীবনে এক ব্যক্তি ছিল যার নাম ছিল শম্ভু দাস। শম্ভু কেবল আমার বন্ধু ছিল না, বরং বড় ভাই ছিল। আমার পৃথিবীতে যদি কেউ সবথেকে বেশি আমার খেয়াল রাখত, তবে সে ওই ছিল। মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন এবং আমি অনাথ হয়ে গিয়েছিলাম। সমাজের সাহালায় বড় হয়েছিলাম, কিন্তু প্রকৃত অর্থে আমাকে একটি পরিবারের অনুভূতি শম্ভু এবং তার স্ত্রী পার্বতী দেবীই করিয়েছিলেন। তারা আমাকে বীরু বলে ডাকতেন এবং নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসা দিতেন। তাদের নিজস্ব এক পৃথিবী ছিল, একটি ছোট সংসার ছিল, যাতে এক ছেলে এবং এক মেয়ে ছিল। পরিবার বড় ছিল না, কিন্তু মন অনেক বড় ছিল। কোনো বিপদ আসলে শম্ভু না বলে সামনে এসে দাঁড়িয়ে যেত। সে সবসময় বলতো, বীরু, যতদিন আমি বেঁচে আছি তোর কোনো কিছুর অভাব হবে না। সময় কাটতে থাকল। আমি কোনোভাবে আমার পড়াশোনা শেষ করলাম এবং একটি ভালো চাকরির সন্ধানে ছিলাম। কিন্তু ভালো চাকরি তো দূর, কোনো কাজই পাওয়া যাচ্ছিল না। গ্রামে বেকারত্ব ছিল এবং পরিবার চালানোর জন্য কিছু তো করার ছিল। এর মধ্যেই পাড়া প্রতিবেশীরা আমার বিয়ের চিন্তা করতে লাগল। আমিও ভাবলাম যে জীবনে হয়তো স্থিতি আসবে, সম্ভবত বিয়ের পর কোনো রাস্তা পাওয়া যাবে। আমার বিয়ে মীনাক্ষী দেবীর সাথে হয়ে গেল। বিয়ের প্রথম কয়েকটা রাত স্বপ্নে কাটল, কিন্তু তারপর বাস্তবের এমন এক ধাক্কা লাগল যে পায়ের তলা থেকে মাটি সরে গেল। বিয়ের পর দায়িত্বের বোঝা হঠাৎ বেড়ে গেল, কিন্তু আয়ের কোনো উপায় ছিল না। খাওয়া দাওয়ারও সমস্যা হতে শুরু করল। রোজ আমি শম্ভুর কাছে গিয়ে নিজের কষ্টের কথা বলতাম, আর সে প্রতিবার আমার সাহস বাড়াত। তুই চিন্তা করিস না বীরু, আমি তো আছি তোর সাথে, কিছু না কিছু একটা হয়েই যাবে। বীরপ্রতাপ একটি দীর্ঘ শ্বাস নিলেন এবং নিজের গল্প এগিয়ে নিয়ে বললেন, বেটা, যখন আমি নিজের বন্ধু শম্ভুর থেকে নেওয়া টাকা নিয়ে শান্তিপুর থেকে বেরিয়েছিলাম, তখন আমার চোখে স্বপ্ন ছিল, কিন্তু পকেটে কিছুই ছিল না। আমি আর তোমার মা অনন্তপুর দিল্লি পৌঁছালাম, যেখানে জীবন এক নতুন দিশায় এগিয়ে যাওয়ার ছিল। শহরের চাকচিক্য এবং দ্রুতগতির জীবন আমার জন্য একেবারে নতুন ছিল। আমি এখানে একা ছিলাম, কাউকে চিনতাম না, কিন্তু আমার কাছে কিছু করার জেদ ছিল। আমি ছোটখাটো কাজ করতে শুরু করলাম। কখনো কোনো ফ্যাক্টরিতে মজুরি, কখনো কোনো দোকানের সহকারীর কাজ, তো কখনো রাস্তার ধারে ঠেলাগাড়ি নিয়ে কোনো মালপত্র বিক্রি করতাম। বেটা, সেই সময় আমি সব ধরনের কাজ করেছি। শুধু একটাই লক্ষ্য ছিল, নিজের পায়ে দাঁড়ানো। ধীরে ধীরে পরিশ্রমের ফল মিলতে লাগল। ছোট ব্যবসা বাড়ানোর চিন্তা এলো। প্রথমে একটি ছোট দোকান খুললাম, তারপর কিছু সময় পর আমি নিজের একটি ছোট শিল্প শুরু করলাম। দিন রাতের পরিশ্রম এবং নিজের সততার জোরে আমি ধীরে ধীরে ব্যবসাকে বাড়ালাম, আর তারপর সেই শিল্পই একটি অনেক বড় কোম্পানিতে বদলে গেল। সময় কাটতে থাকল এবং দেখতে দেখতে আমি অনন্তপুরের নামী ব্যবসায়ীদের মধ্যে গণ্য হতে লাগলাম। বড় বড় কোম্পানির মালিক হয়ে গিয়েছিলাম। ধন সম্পদের কোনো অভাব ছিল না। জীবনে আরাম আর আরাম ছিল। কিন্তু এই দৌড়ে, এই সাফল্যের চমকে আমি নিজের অতীতকে পুরোপুরি ভুলে গিয়েছিলাম। সেই বন্ধুকে, যে কিছু না ভেবেই নিজের পরিশ্রমের জমানো টাকা আমাকে দিয়ে দিয়েছিল, যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। বীরপ্রতাপ কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। তারপর তিনি আবার বলতে শুরু করলেন, বেটা, সেদিন আমি আমার বাড়ির বাগানে বসেছিলাম, চা খাচ্ছিলাম আর খবরের কাগজ পড়ছিলাম। তখনই তোমাকে আর তোমার বন্ধুকে কথা বলতে দেখলাম। তোমাদের বন্ধুত্ব দেখে হঠাৎ আমার মনে একটি তোলপাড় সৃষ্টি হলো এবং আমার নিজের পুরনো বন্ধু শম্ভুর কথা মনে পড়ে গেল। বহু বছর তার কোনো খোঁজখবর নেইনি। কখনো ভাবিনি যে সে আমাকে কত বড় সাহায্য করেছিল। তখনই আমি নিজের ভুল বুঝতে পারলাম। একজন মানুষ, যার কারণে আমি আজ এই অবস্থানে পৌঁছেছি,
তাকে আমি কখনো ধন্যবাদ পর্যন্ত জানাইনি, না কখনো তার জীবনের কষ্টগুলো জানার চেষ্টা করেছি। আমার নিজের উপর লজ্জা হতে লাগল। আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে আর দেরি করা যাবে না, শম্ভুর হাতে দেখা করতেই হবে এবং তাকে বোঝাতে হবে যে আমি আজও তাকে সেই রূপেই মনে করি। আমি সাথে সাথে নিজের স্ত্রীকে বললাম, জিনিসপত্র গোছাও, আমাদের শান্তিপুর যেতে হবে। মীনাক্ষী দেবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এত বছর পর ওখানে যাওয়ার হঠাৎ কি চিন্তা এলো? আমি হালকা হাসির সাথে বললাম, আমি ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। স্ত্রী তো তৈরি হয়ে গেল, কিন্তু যখন আমি তোমাকে ডাকলাম তখন তুমি তৈরি ছিলে না। তুমি বললে, বাবা আপনি চলে যান, আমার যাওয়ার কি দরকার? কিন্তু আমি তোমাকে জোর দিয়ে বললাম, না, তোমার যাওয়া খুব দরকার, তোমাকে তোমার বাবার অতীত জানা উচিত। যখন আমি তোমাকে বললাম যে আমি এক বিশেষ ব্যক্তির সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছি, তখন তুমি আরও বিভ্রান্ত হয়ে গেলে। তুমি বুঝতে পারছিলে না যে আসলে এমন কোন ব্যক্তি যার সাথে দেখা করা এতটা জরুরি। কিন্তু আমি জেদ করলাম এবং অবশেষে তুমি তৈরি হলে। আমরা তিনজন গাড়িতে বসে সফর শুরু করলাম। পথে তোমার মা শান্ত ছিলেন, কিন্তু তার মুখে হালকা হাসি ছিল। তিনি জানতেন যে আমি তোমাকে জীবনের সবথেকে বড় শিক্ষা দিতে নিয়ে যাচ্ছি। অনন্তপুর থেকে শান্তিপুরের পথ দীর্ঘ, কিন্তু আমার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। পথ জুড়ে আমি অতীতে ডুবেছিলাম, ভাবতে থাকলাম শম্ভু কোন অবস্থায় আছে। সে কি এখনও আগের মতোই হাসি খুশি কথা বলে? সে কি আমাকে মনে রেখেছে? আমি এই যে ব্যাংক থেকে ১০-১২ লাখ টাকা তুলেছি, আর তুমি জিজ্ঞেস করছো এত টাকা কেন তুলেছি? তো বেটা, এই টাকা দিয়ে আমাকে একটি পুরনো ঋণ মেটাতে হবে। তুমি ভাবছো যে আমার বাবা তো অনেক ধনী লোক, সে আবার কার ঋণদাতা হতে পারে? কিন্তু বেটা, আমি সব থেকে বড় ঋণদাতা। আজ আমি যা কিছু আছি তাতে কোথাও না কোথাও আমার বন্ধু শম্ভুর হাত আছে। বন্ধুরা, এভাবে ধীরে ধীরে গাড়ি এবার শম্ভুর বাড়ির কাছে পৌঁছতে লাগল। বিগ প্রতাপের হৃৎস্পন্দন বেড়ে গেল। এত বছর পর সে নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিল, যে কখনো তার সবথেকে বড় সাহারা হয়েছিল। বীর প্রতাপের মনে প্রশ্ন ছিল, সে কি আমাকে চিনতে পারবে? সে কি এখনও সেই ভালোবাসা দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরবে? বন্ধুরা, গাড়ির গতি কম হতে লাগল। সন্ধ্যাবেলা ছিল, সূর্য ডুবছিল, এবং ধীরে ধীরে গাড়ি শম্ভুজির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। তারা এখন তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলেন, যেখানে বহু বছর আগে বীর প্রতাপ অর্থাৎ বীরু নিজের ছোটবেলা কাটিয়েছিল। যখন গাড়ি থামল, তখন আশেপাশের লোকজন এক অদ্ভুত কৌতূহলের সাথে দেখতে লাগল। এত দামি গাড়ি, স্যুট বুট পরা ব্যক্তি এবং সাথে তার পরিবার, এসব কিছু গ্রামের জন্য অপ্রত্যাশিত ছিল। বীর প্রতাপ যখন বাড়ির দিকে নজর দিলেন, তখন মনে এক অদ্ভুত যন্ত্রণা হল। শম্ভু দাসের বাড়ি ওটাই ছিল, কিন্তু এখন জীর্ণ অবস্থায়। দেওয়ালগুলো পুরনো এবং ভেঙে পড়া, ছাদ থেকে প্লাস্টার খসে পড়ছে, আঙিনায় ধুলোবালি। সবকিছু বলছিল যে এই বাড়িতে বহু বছর কোনো মেরামত হয়নি। এক মুহূর্তের জন্য তার মন ভারাক্রান্ত হয়ে গেল। ভাইয়া কি এখনও সেই দারিদ্র্যের মধ্যেই বেঁচে আছেন? এটা ভাবতেই তার ভেতরে গভীর দুঃখ উপচে পড়ল। গ্রামের পরিবেশ খোলামেলা ছিল, তাই দরজা প্রায়ই খোলাই থাকত। বীর প্রতাপ নিজের পরিবারের সাথে কোনো বাধা ছাড়াই বাড়ির ভেতরে চলে গেলেন। ভেতরে যেতেই তিনি দেখলেন যে শম্ভু দাস এবং তার স্ত্রী পার্বতী দেবী একটি পুরনো কাঠের খাটে বসে নিজেদের মধ্যে কথা বলছেন। বীর প্রতাপ দেখলেন যে তাদের বয়স বেড়ে গেছে, মুখে বলিরেখা পড়ছে, কিন্তু দুজনের মুখেই সেই আপনজন ভাব এবং সরলতা ফুটে উঠছে। হঠাৎ যখন শম্ভু স্যুট বুট পরা এই অপরিচিত ব্যক্তিকে দেখলেন, তখন তিনি চমকে গেলেন। হ্যাঁ ভাই, কে তুমি? আর এভাবে আমাদের ঘরের ভেতরে কেন চলে এলে? শম্ভু সাদাসিধে ভাষায় জিজ্ঞেস করলেন। তার গলায় সংকোচ এবং আশ্চর্য দুই ছিল। এত ধনী এবং সম্ভ্রান্ত ব্যক্তির তার মতো সাধারণ মানুষের বাড়িতে কি কাজ? বীর প্রতাপ হালকা হাসলেন। তার স্ত্রী মীনাক্ষী দেবীও চুপচাপ দাঁড়িয়ে রইলেন, যেন তিনিও এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। বীর প্রতাপ বললেন, সাহেব, আমরা এখানে এক বিশেষ ব্যক্তির সাথে দেখা করতে এসেছি। এটা শুনে শম্ভু আরও বেশি অবাক হয়ে গেলেন। তিনি নিজের আশেপাশে দেখলেন এবং বললেন, আরে ভাই, আমাদের ঘরে কে বিশেষ লোক আছে? এটা গরিবের ঘর, সাহেবরা এখানে আসে না। এবার বীর প্রতাপ নিজের হাসি থামাতে পারলেন না। তিনি বললেন, না ভাইয়া, আমার কাছে তো আপনিই সাহেব। যদি আপনি না হতেন তবে আজ আমি থাকতাম না। শম্ভুর অবাক হওয়া এবার বাড়তে লাগল। তিনি গভীরভাবে বীর প্রতাপের দিকে তাকালেন। এই লোকটিকে তার কোথাও না কোথাও পরিচিত মনে হচ্ছিল, কিন্তু চিনতে পারছিলেন না। তখনই বীর প্রতাপ ধীরে ধীরে বললেন, ভাইয়া,
এমনিতে তো আমার নাম বীর প্রতাপ, কিন্তু এক সময় ছিল যখন কিছু লোক আমাকে ভালোবেসে বীরু বলে ডাকত। ব্যাস, এটা শোনা মাত্রই শম্ভু আর পার্বতী দেবী দুজনেই যেন স্তব্ধ হয়ে গেলেন। তাদের চোখ স্থির হয়ে সেই ব্যক্তির দিকে আটকে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে। বীরু? শম্ভু ধীরে ধীরে পুনরাবৃত্তি করলেন। তিনি আরও গভীরভাবে বীর প্রতাপের মুখটি দেখলেন। হঠাৎ যেন কোনো এক ভুলে যাওয়া স্মৃতি তার হৃদয়কে নাড়িয়ে দিল। এ তো সেই বীরু, তাদের নিজের ছোট ভাই, যাকে তারা বহু বছর আগে নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে স্বপ্নের উড়ান ভরতে পাঠিয়েছিল। এখন শম্ভুর চোখ থেকে জল ছলছল করে পড়ল। তিনি আর কোনো প্রশ্ন না করেই দৌড়ে গিয়ে বীর প্রতাপকে জড়িয়ে ধরলেন। আরে বীরু, তুই তো একেবারে বদলে গেছিস রে, তোকে তো চেনা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। আমার ভাই, আমার ছোট বীরু। বীর প্রতাপের চোখও ভিজে গেল। তিনিও নিজের বন্ধুকে শক্ত করে জড়িয়ে ধরলেন। ভাইয়া, এত বছর পর ফিরতে অনেক দেরি করে ফেললাম, কিন্তু আমি আপনাকে কোনো দিন ভুলিনি। শম্ভুর চোখ থেকে আনন্দের জল পড়ছিল, তার গলা কাঁপছিল। আরে বীরু, এখন তো তুই অনেক বড় লোক হয়ে গেছিস, কিন্তু তুই এত বছর আমাদের মনে রাখিসনি কেন? বীর প্রতাপের গলা ধরে এলো। ভাইয়া, আমি নিজের উন্নতির চাকচিক্যে জড়িয়ে গিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারলাম যে আসল সম্পদ কি হয়। ততক্ষণে পরিবেশ আবেগপ্রবণ হয়ে উঠেছিল। তখনই যা ঘটল তা দেখে গ্রামবাসীও অবাক হয়ে গেল। বীর প্রতাপের স্ত্রী মীনাক্ষী দেবী ধীরে ধীরে এগিয়ে গিয়ে শম্ভু এবং পার্বতী দেবী দুজনেরই পা ছুঁয়ে প্রণাম করলেন। এটা দেখে গ্রামবাসীরা, যারা এতক্ষণ বাইরে থেকে উঁকিঝুঁকি দিচ্ছিল, তারা অবাক হয়ে গেল। আরে, কোটিপতি লোকের স্ত্রী এই গরিব লোকেদের পা ছুঁয়ে প্রণাম করছে। এটা দেখে পার্বতী দেবী নিজেই ঘাবড়ে গেলেন। তিনি তাড়াতাড়ি মীনাক্ষী দেবীকে তুললেন এবং বললেন, আরে বৌমা, এটা তুমি কি করছো? আমরা তো সাধারণ মানুষ, তুমি এত বড় মালকিন হয়ে আমাদের পা কেন ছুঁচ্ছ? মীনাক্ষী দেবীর চোখেও জল ছিল। তিনি আবেগ ভরে বললেন, দিদি, যা কিছু আমরা হয়েছি তা আপনাদের কারণে। যদি আপনি আর বড়দাদা সেদিন আমার স্বামীর সাহায্য না করতেন, তবে আজ আমাদের এই জগৎটাই থাকত না। এটা শুধু কৃতজ্ঞতা, যা আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের দিতে চাই। গ্রামের লোক, যারা এতক্ষণ চুপচাপ এসব দেখছিল, তারা ধীরে ধীরে ঘরের ভেতরে আসতে লাগল। তারা ফিসফিস করে বলছিল, আরে, এটা কিভাবে হলো? আর এ আমাদের শম্ভু ভাইয়ার বন্ধু বেরোলো কিভাবে? এখন ঘরের বাইরে ভিড় জমে গিয়েছিল। প্রত্যেকেই এই দৃশ্য দেখে আশ্চর্য হয়েছিল। শম্ভু এতক্ষণ নিজের স্ত্রীর হাত ধরেছিলেন, তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, কিন্তু এগুলো সুখের জল ছিল। বীরু, তুই সত্যি এত বড় মানুষ হয়ে গেছিস? বীর প্রতাপ ধীরে ধীরে হেসে বললেন, ভাইয়া, বড় তো আমি কোনোদিন হতে পারিনি, কিন্তু আপনার ছোট ভাই আজও সেই আগের মতোই আছে। গ্রামবাসীরা এখন বুঝতে পেরেছিল যে এই কোটিপতি ব্যক্তি শম্ভুর সেই পুরনো বন্ধু, যাকে তিনি একসময় সাহায্য করেছিলেন। কিছুক্ষণ পর পরিবেশ কিছুটা শান্ত হল। তখনই শম্ভুর স্ত্রী পার্বতী দেবী, যিনি এতক্ষণ সবকিছু চুপচাপ দেখছিলেন এবং শুনছিলেন, শেষ পর্যন্ত বলে উঠলেন, আরে, এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি এদের বসতেও বলবে? তার গলায় আপনজন ভাব ছিল, কিন্তু এটা নিয়ে দ্বিধাও ছিল যে এত বড় মানুষের সাথে কেমন ব্যবহার করবেন। এটা শুনে শম্ভু ঘাবড়ে গেলেন এবং সাথে সাথে বললেন, আরে হ্যাঁ, বসো ভাই, দেখো এত বছর পর এলে আর আমি তোমাদের দাঁড় করিয়ে রেখেছি। বীর প্রতাপ এবং তার স্ত্রী মীনাক্ষী দেবী হাসলেন এবং বসলেন। এখন পরিবেশ কিছুটা স্বাভাবিক হল। ঘরে একটি পুরনো চারপাই এবং দুটি কাঠের চেয়ার ছিল। বীর প্রতাপ এবং তার স্ত্রী সেখানেই বসলেন। রোহিত, বীর প্রতাপের ছেলেও পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার নজর বারবার চারদিকে ঘুরছিল। ঘরের অবস্থা দেখে সেও দুঃখী ছিল। বীর প্রতাপ শম্ভুর হাত নিজের হাতের মুঠোয় নিলেন এবং গভীর দৃষ্টিতে তাকালেন। ভাইয়া, আপনার কি মনে হয়, আমি কি শুধু আপনাকে দেখতে এসেছি? না, আমি এসেছি আপনার ঋণ শোধ করতে, সেই ঋণ যা আপনি আমার উপর করেছিলেন। শম্ভু হাসতে লাগলেন, কিন্তু তার হাসিতে কষ্ট ছিল। আরে বীরু, তোর এখনও এটাই মনে হয় যে ওটা কোনো ঋণ ছিল? আরে, ওটা তো শুধু এক ভাই তার ছোট ভাইয়ের সাহায্য করেছিল। যদি তোর বড় ভাই তোকে না সামলাতো, তবে কে সামলাতো? ঋণ সেটা হয় যা কেউ ফেরত দেওয়ার কথা ভাবে, আর আমি তো কোনোদিন এটা ভাবিনি। বীর প্রতাপ তার কথা শুনে ধীরে ধীরে ব্রিফকেস খুললেন, যা তিনি সাথে এনেছিলেন। তাতে নোটের তারাগুলো সুন্দর করে সাজানো ছিল। তিনি ওটা শম্ভু এবং পার্বতী দেবীর সামনে রাখলেন। দেখুন ভাইয়া, আমি তো শুধু আপনার 500 টাকা ফেরত দিতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে ওটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল, আপনাদের ভুলে যাওয়া। এই টাকাগুলো রাখুন, এখন এগুলোর আপনাদের আমার চেয়ে বেশি প্রয়োজন। শম্ভু এবং পার্বতী দেবী দুজনেই এটা দেখে অবাক হয়ে গেলেন। পার্বতী দেবীর চোখ ভরে এলো। বেটা, টাকা সবকিছু হয় না,
কিন্তু যখন বিপদ বেড়ে যায় তখন টাকার অভাবে মানুষ নিরুপায় হয়ে যায়। এখন শম্ভু ধীরে ধীরে নিজের কাহিনী শোনাতে লাগলেন। হ্যাঁ, যখন তুই এখান থেকে গেলি তখন আমরা দুজনে খুব পরিশ্রম করতে লাগলাম। দিন রাতের মজুরি দিয়ে আমরা গয়না ছাড়িয়ে নিলাম এবং ভাবলাম যে জীবন শান্তিতে কেটে যাবে। কিন্তু ধীরে ধীরে সমস্যা বাড়তে লাগল। ছেলে বড় হতে লাগল, তাকে পড়াতে হতো, কিন্তু আমাদের কাছে টাকা ছিল না। মেয়ে বড় হলো, তার বিয়ের চিন্তা শুরু হলো। ধীরে ধীরে আমার শরীর খারাপ হতে লাগল এবং আমি অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ মানুষ কাজ করতে পারে না, আর আয় বন্ধ হয়ে গেল। ছেলে মজুরি করতে শুরু করল, যাতে ঘরের খরচ চলতে পারে। কিন্তু মজুরি দিয়ে কতটুকুনি বা টাকা আসত? কখনো কখনো এতটাও থাকত না যে ওষুধ নিতে পারি। মেয়েকে আমরা তার মামার বাড়ি পাঠিয়ে দিলাম, যাতে ঘরের খরচ কিছুটা কমে। শম্ভুর চোখ ভরে এলো, তার গলা ধরে গেল। ছেলেও কাজ পাচ্ছিল না। আমরা অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ ছিল না। কারও আমাদের অবস্থা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। ততক্ষণে পার্বতী দেবীও নিজের চোখের জল রুখতে পারলেন না। তিনি বললেন, বেটা, আমাদের নিরুপায় অবস্থা আমাদের গিলে খাচ্ছিল। কোনোদিন ভাবিনি যে যে হাত দিয়ে তোকে আশীর্বাদ দিতাম সেই হাত দিয়েই একদিন অন্যদের কাছে সাহায্য চাইতে হবে। বীর প্রতাপের চোখেও জল এসে গেল। তিনি ধীরে ধীরে বললেন, ভাইয়া, যদি আপনি আমাকে একবারও জানাতেন তবে কি আমি আপনাদের সাহায্য করতাম না? শম্ভু হালকা হাসলেন। তুই তো তোর নিজের জগতে ব্যস্ত ছিলি, আর আমাদের অভ্যেস নেই কারো কাছে হাত পাতার। বন্ধুরা, এর মধ্যেই ঘরের দরজায় এক রোগা পাতলা যুবক এসে দাঁড়াল, যার জামাকাপড় ময়লা ছিল, কপালে ঘাম ছিল এবং মুখে ক্লান্তি। সে বলল, বাবুজি, আজ খুব কষ্ট করে। সে বলতে বলতে হঠাৎ থেমে গেল। সামনের আভিজাত্য দেখে সে বুঝতে পারল না ঘরে কারা বসে আছে। সে তার বাবা মায়ের কাছে এক অপরিচিত ব্যক্তিকে বসে থাকতে দেখল। শম্ভু তার দিকে ইশারা করে বললেন, বীরু, এ আমার ছেলে। বীর প্রতাপ স্নেহের সাথে তার দিকে তাকালেন। সেই যুবক ঘাবড়ে দিয়েছিল। বেটা, এসো, বসো, বীর প্রতাপ বললেন। যুবক দ্বিধায় ছিল। সে মজুরি করে ফিরেছিল এবং তার সামনে বসে থাকা লোক তাকে দেখে হাসছিলেন। এই লোকটি কে এবং এত বড় গাড়ি বাইরে কার দাঁড়িয়ে আছে? শম্ভু ধীরে ধীরে নিজের ছেলেকে ইশারা করলেন এবং তাকে নিজের কাছে ডেকে পাশে বসালেন। তার মুখে হালকা হাসি ছিল, কিন্তু মনে চিন্তাও ছিল। বীরু, এ আমার ছেলে, শম্ভু গর্বের সাথে বললেন। এ কায়িক পরিশ্রম করে যাতে আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো হতে পারে। বীর প্রতাপ ছেলেটিকে খুঁটিয়ে দেখলেন। রোগা শরীর, কিন্তু চোখে আত্মবিশ্বাস ঝিলিক দিচ্ছিল। মুখে পরিশ্রমের ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তার ভেতরে একটা জেদ ছিল কিছু করার, কিছু হওয়ার। বেটা, তুমি কি করো? বীর প্রতাপ কোমল স্বরে জিজ্ঞেস করলেন। ছেলেটি মাথা নিচু করে বলল, আঙ্কেল, পড়াশোনা করেছিলাম, কিন্তু পরিস্থিতি এমন হলো যে চাকরি করতে পারলাম না, তাই মজুরি করি যাতে ঘরের খরচ চলে। বীর প্রতাপ তার কথা মন দিয়ে শুনলেন। তারপর সে আরও বলল, সাথে সরকারি চাকরির প্রস্তুতিও নিচ্ছি। স্বপ্ন আছে যে একদিন নিজের পরিশ্রমে নিজে কিছু হব। বীর প্রতাপের চোখে উজ্জ্বলতা এলো। সাব্বাস বেটা, তিনি উৎসাহিত হয়ে বললেন। পরিশ্রম কোনোদিন বৃথা যায় না, পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। ছেলেটি হালকা মাথা নিচু করে রইল। সে এখনও বুঝতে পারছিল না এই ব্যক্তিটি কে এবং তার বাবার সাথে এতটা আপন ভাব কেন দেখাচ্ছেন। ছেলেটি বারবার তার বাবাকে দেখছিল, যেন কিছু জিজ্ঞেস করতে চাইছে। বীর প্রতাপ তার দ্বিধা বুঝতে পারলেন। তিনি হালকা হাসির সাথে বললেন, বেটা, আমি জানি তুমি কি ভাবছ এবং যা কিছু তুমি জানতে চাও তার সব উত্তর তুমি পাবে, কিন্তু তার আগে তোমাকে আমার সাথে আসতে হবে। এটা শুনে ছেলেটি একটু অবাক হল। কোথায়? সে সন্দেহের সাথে জিজ্ঞেস করল। বীর প্রতাপ বললেন, একটি জরুরি কাজ আছে, তোমাকে নিজের চোখে কিছু দেখতে হবে। তখনই শম্ভু মাঝপথে বাধা দিলেন। আরে, আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? বীর প্রতাপ হেসে বললেন, ভাইয়া, চিন্তা করবেন না, আমি একে কিডন্যাপ করছি না, শুধু কিছুক্ষণের জন্য একে নিজের সাথে নিয়ে যেতে চাই। শম্ভু নিজের ছেলের দিকে তাকালেন। ছেলেটি দ্বিধায় ছিল, কিন্তু বাবার সম্মতি দেখে সে চুপচাপ গাড়িতে বসে পড়ল। বীর প্রতাপ ড্রাইভারকে ইশারা করলেন এবং গাড়ি এগিয়ে গেল। গাড়ির ভেতরে বীর প্রতাপ ছেলেটিকে জিজ্ঞেস করলেন, বেটা, তোমার বোন কোথায়? ছেলেটি ধীরে ধীরে জবাব দিল, মামার বাড়িতে। কেন? বীর প্রতাপ জিজ্ঞেস করলে ছেলেটি ধরা গলায় বলল, ঘরের খরচ খুব কষ্টে চলে। বোনকে বড় করার মতো আমাদের কাছে বেশি সম্পদ ছিল না, তাই তাকে মামার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বীর প্রতাপ চুপ হয়ে গেলেন। তার চোখের সামনে নিজের অতীত ভেসে উঠল, যখন সে নিজেও একসময় এমন সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছিল। আজ আমি সব ঠিক করে দেব, সে মনে মনে ভাবল। গাড়ি কিছুক্ষণের মধ্যেই শম্ভুর শ্বশুরবাড়ি পৌঁছে গেল। একটি সাধারণ ঘর,
বাইরে বাচ্চারা খেলছিল এবং দরজায় বসে থাকা এক মধ্যবয়সী মহিলা তাদের ভেতরে যেতে দেখছিলেন। বীরপ্রতাপ এবং শম্ভুর ছেলে ভেতরে গেলেন। ভেতরে গিয়ে তারা দেখলেন যে একটি মেয়ে এক কোণে বসে সেলাই করছে। মুখে উদাসীনতা এবং নিরুপায় হওয়ার ছাপ ছিল। যেমনই সে তার দাদাকে দেখল, সে সাথে সাথে দাঁড়িয়ে গেল। দাদা, আপনি এখানে? ভাই বোন একে অপরকে দেখল, কিন্তু দুজনের কাছেই বলার মতো বেশি শব্দ ছিল না। বীরপ্রতাপ মেয়েটির দিকে তাকিয়ে বললেন, বেটা, এখন আর তোমার এখানে থাকার দরকার নেই, চলো বাড়ি যাই। মেয়েটি অবাক হয়ে তার দাদার দিকে তাকাল, তারপর মামার দিকে। মামা বললেন, বেটা, যদি তোমার দাদা তোমাকে নিতে আসে তবে যাও, কিন্তু এটা বলো এই লোকটিকে। ছেলেটি এখন পর্যন্ত বুঝতে পারেনি যে বীরপ্রতাপ কে। আঙ্কেলজি, আপনি কে? সে শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেলল। বীরপ্রতাপ হেসে বললেন, বেটা, আমি তোমার বাবার সেই বন্ধু যার সাহায্য তিনি বহু বছর আগে করেছিলেন। আমি তোমার বাবার ঋণ শোধ করতে এসেছি। ছেলে এবং মেয়ে দুজনেই হতভম্ব হয়ে গেল। বীরপ্রতাপ আরও বললেন, এখন থেকে তোমাদের না তো মজুরি করার দরকার আছে, না নিজের বোনকে কারো বাড়িতে ছাড়ার। এখন তোমরা আমার সাথে অনন্তপুর দিল্লিতে চলবে। তোমার দাদা আর মজুর থাকবে না, বরং আমার কোম্পানিতে একটি উঁচু পদে কাজ করবে, আর তোমার বোনের বিয়ে আমি নিজে করাব। কিছুক্ষণ পর গাড়ি আবার গ্রামের দিকে ফিরছিল, কিন্তু এবার তাতে শুধু বীরপ্রতাপ আর তার পরিবার ছিল না, শম্ভুর ছেলে এবং মেয়েও তাতে ছিল। গ্রামে পৌঁছে বীরপ্রতাপ বললেন, বন্ধু, এবার অনেক হয়েছে, এখন আর তোমাকে এই অবস্থায় বেঁচে থাকার দরকার নেই। আমি তোমাকে এবং তোমার পরিবারকে নিজের সাথে অনন্তপুর নিয়ে যাব। তোমার ছেলে সম্মানজনক চাকরি করবে, আর তোমার মেয়ের বিয়ে আমি দেব। শম্ভু বললেন, না বীরু, আমরা এখানেই ঠিক আছি। তুই ওখানে তোর পরিবারের সাথে থাক, আর আমরা এখানেই নিজের জীবন কাটিয়ে দেব। এখন ছেলেও বলে উঠল, বাবাজি, আপনি যদি বলেন তবে আমি যাব না, কিন্তু আগে আমাকে এটা বলুন যে এই আঙ্কাল এত বড় মানুষ হয়ে আমাদের ঘরে কেন এসেছেন? আসলে আপনাদের দুজনের সম্পর্ক কি? গ্রামবাসী যারা এতক্ষণ দূরে দাঁড়িয়ে দেখছিল, তারা ধীরে ধীরে কাছে আসতে লাগল। এখন সত্য প্রকাশিত হতে যাচ্ছিল। বন্ধুরা, রাত হয়েছে, চাঁদের হালকা আলো ছড়িয়ে আছে এবং গ্রামে নিস্তব্ধতা বিরাজ করছে। শম্ভু যখন শুনলেন যে বীরপ্রতাপ তাকে নিজের সাথে নিয়ে যেতে চান, তখন তিনি কিছুটা দ্বিধায় পড়লেন। ভাই, এখন তো রাত হয়ে গেছে, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। চলো আগে বিশ্রাম করো, কাল সকালে বসে ভাবব কি করতে হবে। শম্ভু শান্ত স্বরে বললেন। বীরপ্রতাপ হাসলেন। তিনি জানতেন যে পুরনো সম্পর্কগুলোকে এত তাড়াতাড়ি বদলে দেওয়া যায় না। তিনি নিজের পরিবারের সাথে সেখানেই থাকার সিদ্ধান্ত নিলেন। গ্রামে পুরনো বন্ধুর সাথে দেখা হওয়া, ছোটবেলার স্মৃতিতে হারিয়ে যাওয়া, এইসব খুব বিশেষ ছিল। রাতের খাবারের পর চারপাইতে বসে দুই বন্ধু নিজেদের পুরনো দিনগুলোর কথা মনে করলেন। মনে আছে ভাইয়া, কিভাবে আমরা ছোটবেলায় আম গাছে উঠে আম পাড়তাম? শম্ভু হেসে উঠলেন, হ্যাঁ, আর তারপর ধরা পড়ার পর তোর ভোলানাথ মুখ দেখে গ্রামবাসীরা আমাদের ক্ষমা করে দিতেন। পার্বতী দেবীও হেসে উঠলেন, আরে বীরু, তুমি জানো, যখন তুমি এখান থেকে গেলে তখন অনেক দিন ও তোমার স্মৃতিতে উদাস হয়ে থাকত। বীরপ্রতাপের চোখ ভিজে গেল। তিনি ধীরে ধীরে শম্ভুর হাত ধরলেন। ভাইয়া, আর কষ্ট সহ্য করতে হবে না, এখন আমি এসেছি এবং আপনাদেরও নিজের সাথে নিয়ে যাব। সারা রাত কথা চলল, ভ্রাতৃত্বের উষ্ণতা আরও একবার তাজা হয়ে উঠল। অবশেষে সিদ্ধান্ত হল যে পরের দিন সকালে তারা সবাই অনন্তপুর যাবেন। সকাল হতেই গ্রামে শোরগোল পড়ে গেল। সবাই এটা দেখার জন্য জড়ো হলো যে শম্ভু আর তার পরিবার এত বড় গাড়িতে বসে শহরে যাচ্ছে। কিছু লোক মনে মনে ঈর্ষা করছিল, আবার কেউ কেউ খুশি ছিল যে গ্রামের কোনো ছেলে এখন সুখী জীবন কাটাতে যাচ্ছে। যখন গাড়ি চলতে শুরু করল, তখন শম্ভুর চোখ ভিজে গেল। এই গ্রাম, এই মাটি, এত বছর ধরে এটাই আমার সাহারা ছিল, কিন্তু এখন সময় এসে গেছে এগিয়ে যাওয়ার। গ্রামবাসীরা হাত জোড় করে বিদায় জানালেন। যেমনই গাড়ি অনন্তপুর পৌঁছল, শম্ভু এবং পার্বতী দেবীর চোখ ছানা বড়া হয়ে গেল। উঁচু উঁচু ইমারত, চওড়া রাস্তা, ঝলমলে আলো, এই সব তাদের জন্য এক নতুন জগতের মতো ছিল। বীরপ্রতাপ তাদের নিজের বড় বাংলোয় নিয়ে গেলেন। এখন এই বাড়ি আপনার, তিনি স্নেহের সাথে বললেন। বীরপ্রতাপ শম্ভুর ছেলেকে নিজের কোম্পানিতে বড় পদ দিলেন। এখন সে আর মজুরি করার মতো কেউ ছিল না, বরং একটি সম্মানজনক চাকরি করছিল। কিছুদিন পর শম্ভুর মেয়ের বিয়েও একটি ভালো পরিবারে হয়ে গেল। সে সুখী জীবন কাটাতে লাগল। শম্ভু এবং পার্বতী দেবী কখনো বীরপ্রতাপের সাথে থাকতেন, কখনো নিজের ছেলের বাড়িতে। ধীরে ধীরে গ্রাম থেকেও মানুষ অনন্তপুর আসতে লাগল, কেউ কাজ চাইতে, কেউ পুরনো বন্ধুত্ব বজায় রাখতে। বীরপ্রতাপ গ্রামের কিছু যুবককেও নিজের অফিসে চাকরি দিলেন। 2019 সালে শম্ভু এই পৃথিবী থেকে বিদায় নিলেন। তার ছেলে নিজের পরিবারের সাথে অনন্তপুরেই থাকত।
বীর প্রতাপের ছেলে এবং শম্ভুর ছেলে এখনও ভাইয়ের মতো একে অপরের খেয়াল রাখতেন। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রকৃত বন্ধুত্ব শুধু নামের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং যখন খারাপ সময়ে কোনো বন্ধু পাশে দাঁড়ায় তখনই তার আসল মূল্য বোঝা যায়। অর্থ, খ্যাতি এবং সাফল্যের চেয়ে বেশি জরুরি হল মানবতা এবং সম্পর্কের কদর করা। যদি আপনার জীবনেও এমন কোনো বন্ধু থাকে যে আপনার খারাপ সময়ে আপনার পাশে দাঁড়িয়েছে, তবে তাকে কখনো ভুলবেন না, কারণ একজন প্রকৃত বন্ধুর চেয়ে বড় কোনো ধন হয় না। মানুষ যতই উপরে উঠে যাক, যতই ধন সম্পদ আর খ্যাতি অর্জন করুক, যদি সে নিজের শেকড় ভুলে যায়, তবে একদিন তাকে অনুশোচনা করা ছাড়া আর কিছুই করার থাকবে না। সাফল্যের অহংকার প্রায়ই মানুষকে এটা অনুভব করায় যে সে সব কিছু করতে পারে, কারও ওপর নির্ভরশীল নয়। কিন্তু সে এটা ভুলে যায় যে মাটি থেকে সে উপরে উঠেছে, যদি সেই মাটি সরে যায় তবে সে কোথাও থাকবে না। আজকের সময়ে মানুষ অর্থের পেছনে এমনভাবে ছোটে যে নিজের আত্মীয়স্বজন, পরিবার, বন্ধু, এমনকি নিজেকেও ভুলে যায়। অনেক সময় মানুষ এটা ভাবে যে টাকাই সবকিছু, কিন্তু যখন জীবনের কোনো মোড়ে তারা নিজেদের একা পায়, তখন বুঝতে পারে যে সম্পর্কের সম্পদই আসল সম্পত্তি ছিল। ধন সম্পদ, খ্যাতি, উঁচু মর্যাদা এইসব শুধু একটি ভ্রম। যখন কেউ এই জিনিসের নেশায় চূর হয়ে নিজের আপনজনদের ভুলে যায়, তখন একদিন এই নেশা কেটে যায় এবং তখন সে অনুভব করে যে সম্পদকে সে সবথেকে বড় মনে করছিল তা একাকিত্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা নিজেদের অতীত ভুলে যায় তারা মুছে যায়। সময় সবার আসে, কিন্তু সময় সবসময় একরকম থাকে না। যারা নিজের অতীত ভুলে অহংকারে ডুবে যায় তারা প্রায়ই জীবনের কোনো এক মোড়ে অনুশোচনা করে। সময় বদলাতে দেরি লাগে না। যারা আজ উঁচুতে আছে তারা কাল নিচে পড়েও যেতে পারে। তাই যারা সাফল্যের নেশায় আপনদের ভুলে যায় তারা একদিন নিজেদের নিঃসঙ্গ পায়। অনেক মানুষ টাকার জন্য নিজের বাবা মাকেও ভুলে যায়, যারা একসময় তাদের ছোটবেলায় রাতে জেগে তাদের সামলেছিলেন। কিছু মানুষ নিজের ছোটবেলার বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করে নেয়, যারা একসময় খিদে পেলে নিজেদের অর্ধেক রুটি ভাগ করে দিত। এটা কি সত্যিই সাফল্য? এমন সম্পদের কি কোনো মানে আছে যা আমাদের আপনজনদের থেকেই দূরে সরিয়ে দেয়? সবথেকে উঁচুতে তারাই হয় যারা নুয়ে থাকতে জানে। গাছ যত ফলবতী হয় ততটাই সে নুয়ে থাকে। বুদ্ধিমান লোক উচ্চতায় পৌঁছানোর পরেও সবসময় নিজের শেকড়ের সাথে যুক্ত থাকে। তারা নিজেদের বাবা মা, বন্ধু, আত্মীয় এবং সমাজকে সাথে নিয়ে চলে। যদি সময় আপনাকে উঁচুতে নিয়ে যায়, তবে সেই কাঁধগুলোকে ভুলবেন না যাদের উপর ভর করে আপনি উড়তে শিখেছিলেন। নিজের সম্পদের উপর নয়, নিজের সম্পর্কের উপর গর্ব করুন, কারণ যখন সব চলে যাবে তখন এই সম্পর্কগুলোই আপনার সাথে দাঁড়িয়ে থাকবে। মনে রাখবেন, আকাশের উচ্চতা স্পর্শ করার পরেও যদি আপনি মাটির দিকে মাথা নত করতে পারেন, তবেই আপনি আসল মানুষ। বন্ধুরা, এই কাহিনী থেকে আপনারা কি শিখলেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন, দেখা হবে আপনার সাথে পরের ভিডিওতে এক জ্ঞানগর্ভ আলোচনার সাথে।